প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেশন থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই এক সপ্তাহ যেহেতু তোমরা বেছে নেওয়া জীবকে পর্যবেক্ষণ করেছো, সময়টা আরেকটু কাজে লাগানো যাক। জীবের ক্ষুদ্রতম একক কোষ, তা হয়তো তোমরা কেউ কেউ ইতিমধ্যে জানো। এই এক সপ্তাহ কোষের গঠন ও কাজ এবং বহুকোষী কোষের জীবের কোষসমূহ কিভাবে তাদের জীবের গড়ে তোলে এ সম্পর্কে ধারণা তৈরিতে সময় নাও। পাশাপাশি এই আলোচনার সূত্র ধরে জীবের বৈশিষ্ট্য ও এর ভিত্তিতে জীবের শ্রেণীবিভাগ কিভাবে করা যায় তাও অনুসন্ধানী পাঠ বইয়ের জীবজগৎ পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও। এরপর ষষ্ঠ ও সপ্তম সেশন। এক সপ্তাহ ধরে যা যা তথ্য পেলে এবার দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো অন্যরা কি বলে। দলের অন্যরা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে তাদের সাথে তোমার পাওয়া তথ্য তুলনা করে দেখো জীবগুলোর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো কি কি। এবার অন্যান্য দলের কাজগুলো দেখা জরুরি। ক্লাসে আলোচনার মাধ্যমে তারা যেসব জীব সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে সে সম্পর্কে জেনে নাও। একটা ব্যাপার দারুণ দেখেছো, তোমাদের ক্লাসের সবাই মিলে যা যা তথ্য নিয়ে এসেছো তা একত্র করলে তোমার এলাকায় কত রকম উদ্ভিদ বা প্রাণী আছে তার একটা বিস্তৃত চিত্র দেখা যাচ্ছে। কেমন হয় যদি এটা অন্যদেরকে জানানোর ব্যবস্থা করা যায়? আর সকল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যদি একই কাজ করে তাহলে পুরো বাংলাদেশের শত শত উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে অনেক তথ্য জোগাড় করা হয়ে যাবে। ভেবে দেখো কি অসাধারণ একটা কাজ হবে সেটা। এই কাজের সূচনা হিসেবে তোমরা তোমাদের ক্লাসের সবাই একটা করে ক্যাটালগ বা তথ্য চার্ট করার উদ্যোগ নিতে পারো। সেজন্য আগে দলে বসে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব অধ্যায় থেকে কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবের শ্রেণীবিভাগ করা হয় তা একটু পড়ে নাও। এবার শিক্ষক সহ সকল সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে কিভাবে এই ক্যাটালগ বা তথ্য চার্ট তৈরি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নাও। তোমাদের ক্যাটালগে বিভিন্ন জীব সম্পর্কে তথ্যগুলো কিভাবে থাকতে পারে তার একটা নমুনা অপর পৃষ্ঠায় দেওয়া হলো, কিন্তু এভাবেই করতে হবে না মোটেও। তোমাদের তালিকার সকল উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে সাজিয়ে তোমরা উপস্থাপন করতে চাও সেভাবেই করবে। এটি একটি নমুনা মাত্র। দেখো এখানে একটি নমুনা দেওয়া আছে। জীবের নাম, তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি, জীবের ধরন, উদ্ভিদ, পাখি, পশু বা পোকা ও শ্রেণীবিন্যাস, শারীরিক গঠন। এখানে আছে ক্যামেরায় তোলা বা হাতে আঁকা জীবের ছবি। এরপর আছে খাদ্যাভ্যাস, উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা, বাসার ধরন, উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের মাটিতে জন্মে, এবং সর্বশেষ প্রজনন, উদ্ভিদের ক্ষেত্রে বীজের ধরন ও বংশবৃদ্ধি। তাহলে চলো এখন আমরা এর নমুনা সমাধান দেখে নিই। জীবের নাম আম গাছ, তথ্য সংগ্রহকারীর নাম ও আইডি। এখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বার দেবে। আমি লিখেছি জাইম হাসান, রোল 4। জীবের ধরন, উদ্ভিদ, পাখি, পোকা, পশু ও শ্রেণীবিন্যাস। এটা হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ শ্রেণীর অন্তর্গত। ক্যামেরায় তোলা বা হাতে আঁকা জীবের ছবি। তোমরা এখানে একটি আম গাছের ছবি
এঁকে দিতে পারো, অথবা ক্যামেরায় তোলা কোনো ছবি থাকলে তা তুমি এখানে দিতে পারো। এরপর আছে শারীরিক গঠন। আম গাছ বৃহৎ উদ্ভিদ। আম গাছের কাণ্ড মোটা এবং বড় হয়, প্রচুর শাখা প্রশাখা থাকে, এর পাতা সবুজ এবং লম্বাটে ধরনের হয়। আম গাছের ফুল ও ফল হয়। খাদ্যাভ্যাস। উদ্ভিদের ক্ষেত্রে ফুল ও ফলের বর্ণনা। আম গাছের ফুলকে মুকুল বলে। কাঁচা আমের স্বাদ টক এবং লোভনীয়। পাকা আমের স্বাদ মিষ্টি এবং সুস্বাদু। ফলের মধ্যে বীজ থাকে। যে ধরনের মাটিতে উদ্ভিদ জন্মে বা বাসার ধরন, আম গাছ মাটিতে জন্মে। প্রজনন। পরাগায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এর ফলে ফলের বীজ শক্ত আবরণ দ্বারা আচ্ছাদিত থাকে। বীজ মাটিতে রোপণের মাধ্যমে নতুন গাছের জন্ম হয়। এই ছিল এই তথ্য চার্টের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাড়ি কাজ থেকে আমরা সমাধান শুরু করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।